মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদের আজকের এপিসোডে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে আপনাদের প্রিয় তারকা রয়েছেন ডেফিনেটলি। তবে আজকের এই প্রিয় তারকা শুধুমাত্র গুটি কয়েক মানুষের মধ্যে তার জনপ্রিয়তাকে সীমাবদ্ধ রাখেননি, তিনি কিন্তু বাংলাদেশ তথা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব বাংলাদেশকে পরিচিত করানোর যে কাজটা রয়েছে সেটা প্রথমবারের মতন করেছেন। এবং পাশাপাশি আমি বলবো ছোট পর্দা এবং বড় পর্দা ঠিক দু জায়গাতেই নিজের ব্যক্তিত্বের চমৎকার মিশেলে একজন দুর্দান্ত অভিনয় শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবং আপনার দক্ষতার পরিচয় বা অভিজ্ঞতার পরিচয় দেওয়ার জন্য যে কোনো সময় বা বয়স লাগে না, শুধুমাত্র প্রয়োজন সুন্দর একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নিজেকে তুলে ধরতে পারবেন। সেটারও প্রকৃত এক্সাম্পল আমাদের আজকের অতিথি। চলুন পরিচিত হয়ে নিয়ে আমার সাথে রয়েছেন আমাদের এ সময়ের জনপ্রিয়, আলোচিত এবং সাহসী প্রতিভাবান অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো তুমি? খুবই ভালো আছি, আর ঈদটা তোমার সাথে আমার খুব ভালো কাটছে। হ্যাঁ, আমাদের প্রায় দেখা হচ্ছে। একদম। মানে এটার রিজন হচ্ছে কি জানো, এক তো হচ্ছে ঈদের আমেজ, আরেকটা হচ্ছে বনলতা এক্সপ্রেস আমি নিজেও উঠে চড়ছি তোমার সাথে। হ্যাঁ, একদম তাই। এন্ড থ্যাংক ইউ যে তোমরা আসলে এইভাবে পাশে আছো। ডেফিনেটলি। গতবার ঈদেও তোমার মুভি ছিল, এবার ঈদেও তোমার মুভি, এবং বনলতা এক্সপ্রেস ঈদের দিন থেকে নিয়ে শুরু করেই সবার মুখে মুখে চর্চা হচ্ছে মুভিটা নিয়ে। কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে, কারণ আমি যেই সিনেমাগুলো আগে করেছি খুব বেশি কিছু করি নাই, যে কটা কাজই করেছি খুব বেশি দর্শক নন্দিত হয়েছে বা জনপ্রিয়তা পেয়েছে এরকম না। যেহেতু আমার কাজগুলোর সিলেকশন খুব আলাদা হয়, সো যতটুকু দর্শক দেখেছে আমি খুশি ছিলাম। কিন্তু আমি যখন আমাকে বনলতা এক্সপ্রেসের জন্য অফার করা হলো, তখন আমি প্রথমে যেটা আমার মাথায় আসছে যে আমি আসলে একটা সুপারহিট সিনেমার পার্ট হয়ে দেখতে চাই, কেমন লাগে। তো ওই অনুভূতিটা এইবার আমি এক্সপেরিয়েন্স করার সুযোগ পাচ্ছি। ভালো লাগছে, এটা একটা অন্যরকম অনুভূতি। এবং আরেকটা ব্যাপার তো থাকে যে চলচ্চিত্র দেখে মানে একটা যে উৎসব ভাইব ক্রিয়েট হওয়া, পরিবারের সবাই মিলে একসাথে দেখা, এটাও কিন্তু আমরা চাই যে আমাদের মুভিগুলো পরিবারের সবাই একসাথে দেখুক। ডেফিনেটলি। এবার মুভি হলে যেয়ে তোমার কেমন মনে হয়েছে যে এই মুভিটার প্রতি দর্শকের আকর্ষণটা কেমন? কারণ এর আগে তানিম নূরের উৎসবটা সবাইকে অনেক টেনেছে এবং সুপার হিট ছিল, তো সেই জায়গা থেকে বনলতা এক্সপ্রেস নিয়েও তো সবার অনেক বেশি মানে আমি বলবো এক্সপেকটেশন। উৎসবের দর্শক তো বনলতা এক্সপ্রেস দেখবেই, যেহেতু তানিম নূরের তারা ভক্ত হয়ে গেছে। আর এইবার আমার ধারণা যে উৎসবের চাইতে বেশি দর্শক হলে আসছে এবং আরো বেশি আসবে, কারণ হচ্ছে উৎসব ডেফিনেটলি খুবই চমৎকার একটা সিনেমা। মানে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা, দেখে হাসবো, কান্না করব, আবার একটা ভালো তৃপ্তি নিয়ে বাসায় ফেরত আসবো যে একটা সিনেমা দেখে আসলাম। তো সেইটা এইখানে বনলতা এক্সপ্রেসে আরো বেশি আসলে প্রকাশ পেয়েছে, আরো বেশি পরিপক্কতার সাথে তানিম নূর তার এই সিনেমাটা বানিয়েছে। এবং হুমায়ুন আহমেদের গল্প, হ্যাঁ ডেফিনেটলি, এটাও তো যারা আমরা হুমায়ুন প্রেমী আছি তাদেরকে তো ডেফিনেটলি হলে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু যেটা হয় যে স্যারের লেখা এত চমৎকার, এটা সবাই কিন্তু পর্দায় ওইভাবে কি প্রকাশ করতে পারবেন কিনা এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো তানিম যথেষ্ট সুবিচার করেছে স্যারের উপন্যাসের সাথে। সো আমি মনে করি যে মানে স্যার দুঃখ পাবেন না আর কি, যে আছে না যে তার গল্পটা নিয়ে নষ্ট করলো বা কিছু, কারণ ওরা যারা স্ক্রিপ্ট লিখেছে তারা এক ধরনের এইটাকে আসলে এনহ্যান্সই করেছে, তার গল্পটাকে আরো এনহ্যান্স করেছে যারা স্ক্রিন প্লে লিখেছে, ডায়লগ দিয়ে আরো পুরো ঘটনাটাকে একটু পরিবর্তন করে। আমার কাছে মনে হয়েছে যে এটাকে আরো সুন্দর, আরো চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। আচ্ছা, চঞ্চল ভাইয়ের সাথে প্রথমবারের মতো তোমার পেয়ার হলো এবং খুবই মানে মিষ্টি একটা চরিত্র, মানে সুন্দরী বউ। আর সেই সাথে সুন্দরী বউ হলে তাদের হাজবেন্ডরা যেমন হয়, তো হাজবেন্ড ওয়াইফের ক্যারেক্টারে তুমি আসলে কোন জিনিসটাকে বেশি এনজয় করেছো? আমি আসলে এত ভালো হাজবেন্ড তো আমার স্বপ্নে থাকে, সো আমি বাস্তবে হ্যাঁ মানে হয় না যে বাস্তবে হাজবেন্ডরা তো ভয়ঙ্কর ছিল, আর এমনিতে পার্টনাররাও কেউ এরকম হয় না, মানে যেরকম মানে চঞ্চল ভাইয়ের যে ক্যারেক্টার উনি যেরকম
চরিত্রে যেরকম মানুষ আসলে সেইটা খুবই যে কোনো নারীর জন্য আসলে খুবই স্বপ্নের একটা জায়গা, যে তার হাজব্যান্ড এরকম হবে, তাকে রেসপেক্ট করবে, কেয়ার করবে এবং তাদের আন্ডারস্ট্যান্ডিংটা এরকম হবে। তো ওইটা আসলে আমরা শুধু জাস্ট ভেবেই যাই, ওটা বাস্তবে হয় কিনা আমি জানি না, আমি কখনো এক্সপেরিয়েন্স করি নাই। তো কদিনের জার্নি ছিল যে একটা সুন্দরী বউ এবং চঞ্চল ভাইয়ের মতো একটা হাজবেন্ড? এইটা মাত্র এক রাতের জার্নি। আচ্ছা, আমাদের তো পুরো গল্পটাই একটা রাতের। হ্যাঁ মানে তোমরা অ্যাক্টিংটা করেছো কতদিনের? আমরা করেছি 7-8 দিন। আচ্ছা, তার মানে তোমার এক্সপেরিয়েন্সটা ওই 7-8 দিনের জন্য 7-8 খুবই দিনে, চমৎকার ছিল। হ্যাঁ চমৎকার ছিল। এবং আমাদের বগি তো আলাদা, আমাদের বগিটা আলাদা শুট হয়েছে। ওখানে আমার বোনের যে ক্যারেক্টারটা করেছে সাবরিন খুবই ভালো করেছে। জিলানি ছিল আমার বোনের হাজবেন্ড, তারপর আমাদের সানি ছিল তার টিমের সাথে ব্যান্ডের জন্য। তো ওরা এত ভালো, মানে আমরা এত মজা করে শুট করেছি। এবং মন্ত্রী মহোদয়ের একজন এপিএস ছিলেন, সেই ভাইয়াও অসম্ভব ভালো, শঙ্খ নাম ওনার। তারপর আরো যারা আমাদের বগিতে ছিলেন তারা অসম্ভব ভালো করেছেন। এবং খুবই ইন্টারেস্টিং, আমাদের একজন সিনেমাটোগ্রাফার ছিল যে হচ্ছে আমাদের সাথে সাথে ভিডিও ম্যান, সে হচ্ছে সারাক্ষণ আমরা যা যা করছি সব ভিডিও করছে আর কি। তো মানে খুবই ইন্টারেস্টিং আমাদের বগিতে শ্যুটটা, আমরা খুব ফুর্তি নিয়ে করেছি। সো খুব ভালো লেগেছে আসলে, ওই কয়টা দিন আমাদের অনেক ভালো গেছে। পুরো সেটটা তো এফডিসিতে ছিল, এবং আমরা যতটুকু জানি যে অনেক দিন পরে এভাবে এত বড় পরিসরে রিয়েল একটা সেট নির্মাণ করে, মানে যেটা আমরা হলিউডে বলিউডে দেখি যে একটা স্টুডিও করে তারপরে হচ্ছে মুভি করে, তো এই ফিলটা কেমন ছিল যে বাংলাদেশে এই ধারাটা যে একজন মানে আবারও নতুনভাবে শুরু করতে পেরেছে? আগেও সেট করে সিনেমা হতো, বাট ওটা অত রিয়েলিস্টিক হতো না। মানে এখন মানে আমাদের সেট দেখে সেট মনে হবে না যে এটা স্টুডিওর ভিতরে শুট করা। আমি তো ট্রেলার দেখে ভাবিনি, আমি ভাবছিলাম কি জানো, আচ্ছা এরকম ট্রেন কোথায় পেলো, কিভাবে করে করলো? এটা ওরা জাস্ট পুরো সেটটা বানিয়েছে এবং মানে স্প্রিং এর উপর সেটটা বানিয়েছে। মানে আমাদের এই যে এখানে যে আমরা বসে আছি, এটা নিচে ধরো স্প্রিং দেয়া। সো আমরা যখন হাঁটছি বা একটু দুলালে এরকম মনে হবে যে ট্রেনটা মানে দুলে দুলে যাচ্ছে। লাইক আমরা যখন ট্রেনে হাঁটি তখন কিন্তু এই ফিলিংটা হয় যে আমি সোজা হয়ে হাঁটতে পারছি না। ওয়াও, ওইটার জন্য সো এইটা করেছে যে আমাদের আর্টে যে ছিলেন রাজিম, সে খুবই ভালো কাজ করেছেন। তো সে এইভাবে করে সেটটা ডিজাইন করেছে। এবং সিনেমাটোগ্রাফার ছিল পলাশ, সেও অসম্ভব ভালো একজন মানুষ, সে এত ভালো কাজ করেছে। তারপর সেতু ছিল আমাদের মেকআপে, এবং কস্টিউমে ছিল তানিয়া, এবং আরও যারা যারা ছিল প্রোডাকশনে, যারা ছিল লাইটে, যারা ছিল সাউন্ডে, যারা ছিল, তারা সবাই আসলে এত মন দিয়ে কাজটা করেছে, আমরা খুব এনজয় করেছি। মানে পুরো সেটটা মানে মনে হয়েছে যে, আর এমনিতে তো তুমি দেখেছো আমাদের বগিটা খুবই রাজকীয়, এবং ওইটা কিন্তু রানী এলিজাবেথের জন্য বানানো হয়েছিল। ঠিক আছে, সে যখন আমাদের দেশে আসছিল ভিজিট করতে, তার জন্য স্পেশাল এই বগি বানানো হয়েছিল। তো এখন এটা মিউজিয়ামে আছে রেলওয়ে। তো ওইটা দেখে এসে ওরা বানিয়েছে এই বগিটা। তো এইটা মানে আমরা তো পুরো রাজকীয় ফিল নিয়ে কাজ করলাম আর কি। মানে আমার কাজগুলো তো বেশিরভাগই দেখা যায় যে খুবই দুঃখী, মানে মানে একেবারে হচ্ছে হ্যাঁ কষ্টের, তারপরে হচ্ছে একটু জীবনটা মানে মধ্যবিত্ত একটা রুমের মধ্যে, মানে কোনো খুশি নাই, আনন্দ নাই। এখানে হচ্ছে নাচ হচ্ছে, গান হচ্ছে, মানে ভীষণ ফুর্তিতে শ্যুটটা করেছি আমরা। তানিম ভাইয়ের সাথে তোমার তো প্রথমবারের মতো কাজ, তো এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? কারণ তানিম ভাই তো খুব ধীর স্থির একজন মানুষ, একটু ধরে ধরে কাজ করতে পছন্দ করে, তো তোমার এক্সপিরিয়েন্সটা তার সাথে বলো। আমার খুব ভালো লেগেছে তানিমের সাথে কাজ করে। আমার প্রায় 2-3 বছর ধরে তানিমের সাথে কাজ করার কথা চলছে। মানে ওর একটা সিনেমা করার কথা ছিল, প্রথম ওর আরেকটা সিনেমা করার কথা ছিল, তখন ওইটা আর হয়নি সিনেমাটা। তো তখন ও আমাকে ওইটার জন্য চিন্তা করেছিল কাস্টিংয়ে। তারপর আমাদের একটা সিরিজ করার কথা ছিল, সেটাও আলটিমেটলি হয়নি। তো তারপরে এটার জন্য যখন আমাকে বলল, আমার ওর সাথে আগে কাজ করার অভিজ্ঞতা নাই, বাট ওই বন্ধুত্বটা ছিল। তো বলার পর আমি আসলে রাজি হলাম, এবং কাজ করতে গিয়ে আমি এক নতুন তানিমকে আবিষ্কার করলাম। খুবই শান্ত, খুবই জানে সে কি কাজ করছে, সে তার কাজটাকে ঠিক মতো জানে, তার একটা প্রপার টিম নিয়ে সে কাজে গেছে, এবং পুরো প্রিপারেশনটা নিয়েই গেছে কাজে, সে জানে সে কি করছে। এবং তানিম ভাইয়ের প্রি প্রোডাকশনটা বোধহয় খুবই গোছানো। হ্যাঁ, খুবই খুবই। এবং সে জানে কোথায় কতটুকু কি করা হবে, কিভাবে করা হবে। কারণ আমি যখন উৎসব নিয়ে তানিম ভাইয়ের সাথে কথা বললাম,
মানে ঠিক মুভিটা রিলিজ হওয়ার আগেও কথা বলেছি, রিলিজ হওয়ার পরেও কথা বলেছি। আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশে এত গোছালো ডিরেক্টর আসলে কি হ্যাঁ, আছে? আমি এই কথাটা কিন্তু আমাদের প্রেস রিলিজে আমি বলেছি, আমাদের যেদিন ট্রেলার লঞ্চ হলো, যে আমি আসলে এত অর্গানাইজ টিম দেখি নাই বাংলাদেশে। কারণ দেখা যায় কিছু না কিছু ঘাটতি থেকেই যায়, এইটা সমস্যা ওইটা সমস্যা, এর এটা হচ্ছে ওর ওইটা হচ্ছে। আমরা রেজওয়ান শাহরিয়ার সুমিতের একটা কাজ করেছি মাস্টার, তো ওই কাজটার সময় আর্ট ডিরেক্টর যে সে সেট থেকে চলে গেছেন, মানে জাস্ট শুটের মাঝখানে একদিন সে শুট করে রাতে চলে গেছেন। মানে বুঝতেছো কি ধরনের ডিজাস্টার ভয়ঙ্কর। বাংলাদেশে হয়, মানে হ্যাঁ। এটা কিন্তু অন্য দেশে হয় কিনা আমি জানি না, এত ভয়াবহতা খুবই কম জায়গায় হয়। তো এই ধরনের ঘটনাও ঘটে। তো সেই জায়গায় ধরো সব ডিপার্টমেন্ট ঠিক করে কাজ করছে, আমরা একটা ফুর্তি নিয়ে শুট করছি, মনে হচ্ছে পিকনিকে আসছি। রাইট, এবং মানে আমি বলবো ওভারঅল এনভায়রনমেন্টটাই এতটা হ্যাপিনিং ছিল যে তোমরা বোধহয় কাজের যে একটা স্ট্রেস আছে হ্যাঁ। সেই জিনিসটা ফিলই করনি। বাঁধনাপ, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আসতে চাই এই প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা রয়েছেন আমাদের সাথে বাংলা টিভির ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত তারার ঈদের সাথে রয়েছে বাঁধন। সো আমাদের আড্ডা চলমান থাকবে, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত তারার ঈদে। প্রিয় দর্শক, সাথে রয়েছেন আমাদের শক্তিশালী অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আবারও ফিরে যাচ্ছি তার কাছে, কারণ এবারের ঈদে বনলতা এক্সপ্রেস নিয়ে তো সে আসছি, আর তারপরেও আপনাদের জন্য আরেকটা ধামাকা আছে, সেটা নিয়ে এবারে জানবো। বনলতা এক্সপ্রেস ঈদের দিন থেকে চলছে এবং পাশাপাশি চক্র 2 নিয়ে নতুনভাবে আবারও তুমি স্ক্রিনে এসেছো, এবং ভিকি জাহেদ, যার কাজ নিয়ে সবারই একটা বাড়তি অ্যাট্রাকশন থাকে, তার সাথে কাজ করার অভিজ্ঞতা একটু বলো। আমার নিজে থেকেই ইচ্ছা ছিল ভিকির সাথে কাজ করব, তো আমি ওকে নিজে বলেছি। ওর সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে এবং আমি ওকে বলেছি যে ভিকি, আমি তোমার সাথে কাজ করতে চাই। তো দেন ও 1 বছর পর আমার সাথে যোগাযোগ করে যে একটা ক্যারেক্টার আছে আপু, আপনি করতে চাইলে আমরা খুবই খুশি হব। দেন আমার কাছে মনে হলো আমি আসলে করতে চাই ওর সাথে কাজটা। তো তারপরে ওর সাথে সম্পৃক্ত হওয়া এবং কাজ করার একটা নতুন অভিজ্ঞতা হলো, কারণ ও একটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ওর মানে গল্প বলার ধরনটা অনেক আলাদা। সো খুব ভালো লেগেছে। ওরও খুব গুছানো টিম, ও জানে যে ও কি করছে, মানে ওর টিমেও ওই ধরনের কোনো বিশৃঙ্খলতা নেই। সো এটা ভালো ছিল। খুব হ্যাঁ, ভিকি ভাই তো খুবই, সেও শান্তশিষ্ট, এবং এর আগের যে কাজগুলো আছে দেখলে বোঝা যায় যে Different, সে হ্যাঁ। ডিফারেন্ট ভাবে চিন্তা করে। এবং এই যে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে তুমি প্রথমবারের মতো কাজ করেছো এবং একটু থ্রিলার টাইপের, একটু ভৌতিক, মানে আমার তো মনে হয় যে ওর কাজগুলো করতে গেলে নিজেদেরই ভয় পেয়ে যাওয়ার কথা, ব্যাপারটা কি এরকম? যেন অনেক ভয় লাগে, কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন আছে। মানে সিরিয়াসলি চক্র দেখার জন্য আসলেই যারা একটু দুর্বল হার্টের তারা না দেখাই ভালো, বিকজ ভয়ঙ্কর কিছু ডিসক্লেমার ব্যাপার দিয়ে আছে। দিতে হ্যাঁ, হবে। ওরা অলরেডি এইভাবেই প্রচার করছে যে যাদের হার্ট একটু দুর্বল তারা দেখেন না, বিকজ হয় না যে ভীষণ কঠিন কঠিন কিছু দৃশ্য আছে যেগুলো দেখলে ভয় লাগবে খুবই। তো তৌসিফ খুব ভালো করেছে, তারপরে মেঘলা আছে, আচ্ছা, মৌসুমী তৌসিফের মৌ সাথেও আছে। কিন্তু প্রথমবারের মতো আমার তোমার প্রথম স্ক্রিন কাজ, শেয়ার করা। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ছেলেটা এত ডেডিকেটেড, এত ভদ্র, এত নম্র, মানে আমি খুবই মুগ্ধ ওর আমি আচরণে। একটা কথা তোমার সাথে অ্যাড করতে চাই, ওই যে বললে না যে খুবই ডেডিকেটেড, আমার মনে হয় যে তৌসিফ, আমরা তো আসলে একসাথে শুরু করেছিলাম 14-15 এর দিকে নাটক, তখন ওরা ইউটিউবিং এ অনেক বেশি বিজি ছিল। তো অ্যাকচুয়ালি মানুষের ম্যাচুরিটি না অভিনয়ে শিল্পী হয়ে ওঠার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময়ের সাথে সাথে মানে আজকের তৌসিফ আর আমি যদি 10 বছর আগের তৌসিফকে দেখি বা 5 বছর আগের তৌসিফকেও দেখি, আকাশ পাতাল একটা ডিফারেন্স। না না, এখন সে প্রচন্ড ডেডিকেটেড, মানে তার কাজের ব্যাপারে যে সিরিয়াসনেস, আমি মুগ্ধ ওর সিরিয়াসনেস দেখে। Wow. এবং খুব ভালো করেছে। মেঘলা নামে একটা মেয়ে কাজ করেছে, খুবই ভালো করেছে সে। সে তো দেখতে চমৎকার, তো লম্বা, খুব সুন্দর দেখতে, সো সে খুবই ভালো করেছে। মৌসুমী মৌ ছিল আমাদের, আমার বোনের ক্যারেক্টার করেছে। ও একজন পরীক্ষিত অভিনেত্রী। হ্যাঁ, ও খুব ভালো করেছে। তারপর আমার বাবা মা যে করেছেন খুবই ভালো করেছেন, মোমেনা আপা, নাদের ভাই, তারপর শতাব্দীদা আমার ভাইয়ের ক্যারেক্টার করেছে, দোয়েল করেছে আমার ভাবির ক্যারেক্টার। খুব মানে আমরা খুব আমরা চমৎকার একটা টিম নিয়ে তোমরা একটা কাজটা টিম, করেছো। একটা খুবই চমৎকার একটা টিম ওয়ার্ক হয়েছে। এবং জিলানি ছিল, ও আচ্ছা, এখানেও জিলানিকে জিলানি আছে, পেয়েছো। মৌয়ের বয়ফ্রেন্ডের ক্যারেক্টার করেছে। তো খুব ভালো করেছে ছেলেটা।
মানে হ্যাঁ। ও খুবই খুবই ইন্টারেস্টিং। dedicated হ্যাঁ, একজন artist। দোয়েলও খুব ভালো অভিনেত্রী, খুবই শক্তিশালী অভিনেত্রী। ভালো লেগেছে, আমাদের পুরো টিমটা খুব চমৎকার ছিল এবং ভিকির টিমও গুছানো ঠিকঠাক। মানে ডেফিনেটলি তানিমের মতো না, বাট তারপরেও মানে একটা সিরিজের টিম যেরকম বা স্ক্রিনের বাজেটও অত থাকে না, সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট কেয়ার নিয়ে ও কাজটা করেছে এবং ভালো লেগেছে আমার। আচ্ছা, বনলতা এক্সপ্রেস তো ঈদের দিন থেকে নিয়ে চমৎকার রেসপন্স পাচ্ছে অডিয়েন্সের। তো সেই জায়গা থেকে ঠিক ঈদের ষষ্ঠ দিনে এসে চক্র 2 আবার রিলিজ হচ্ছে, তো দেখা যাবে যে তোমার এই রেসটা কাটতে না কাটতেই চক্র 2 নিয়ে আবার মানুষের একটা নতুন করে মানে উচ্ছ্বাস আলোচনা সবকিছু শুরু হবে। তোমার এক্সাইটমেন্টটা কতখানি কাজ করছে? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ এটা তো একটা ভালো লাগারই কথা না, তোমার একটার পর একটা ভালো কাজ আসছে, মানুষ দেখছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমার একটা কাজ রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এই রিসেন্টলি জাস্ট রিসেন্টলি আমরা যে আসলাম, একটা অ্যাওয়ার্ড পেলো আমাদের সিনেমা, বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড পেলো। সো এটা তো অনেক বড় ব্যাপার। তারপরে বনলতা এক্সপ্রেস, তারপর চক্র 2, তারপর মাস্টার বাংলাদেশে রিলিজ হবে, তারপরে আমি রুবায়েত নতুন, হোসেনের একটা কাজ right। করেছি ডিফিকাল্ট ব্রাইড, ওইটাও আমি আশা করি ইনশাল্লাহ কোনো একটা বড় ফেস্টিভ্যালে সিলেক্ট হয়ে যাবে। তো ওইটা নিয়েও আমরা ফেস্টিভ্যালে যাব ইনশাল্লাহ, ঘুরবো ফেস্টিভ্যাল খুব ভালো লাগে এটাও। তো ভালো লাগছে, একটা ভালো সময় কাটছে। তো তোমাকে আমি ওই দিনও বলছিলাম, আজকেও বলি, আমি এটা বারবারই বলতে চাই যে যারা আমাদের অডিয়েন্স আছে, যারা আমাদেরকে দেখছে, তারা মনে যাতে এটা না করে যে লাইফে শুধু আসলে সফলতাই আসবে। ডেফিনেটলি সফলতা আসছে, একটার পর একটা আসছে। আমার জীবনে এরকম অনেক সময় এসেছে যে আমি অনেক ভালো আছি, সব কিছু ভালো হচ্ছে, আবার এরকম প্রচুর সময় গেছে যখন আমার সাথে আসলে অনেক খারাপ হয়েছে। সবকিছুই হয়তো একটার হ্যাঁ, পর একটা সব খারাপ হচ্ছে খারাপ এবং হচ্ছে। আমি ডিপ্রেসড হচ্ছি, কাজ থাকছে না, মানুষ অনেক ট্রমাটাইজ করছে, আমাকে বুলি করছে, থ্রেট করছে, এরকম সময়ও গেছে। তো আমি প্রায় 1.5 বছর কিন্তু একদম কাজ করতে পারিনি, মানে কাজ পাইনি। মানে আমি যদি বলি যে কাজ করতে পারিনি এটা ভুল হবে, আমি কাজই পাইনি। সো ওই সময়ও কিন্তু আমার পার করতে হয়েছে। সো সব কিছুই মাথা রাখাটা জরুরি এবং আমার কাছে মনে হয় যে সফলতাকেও এক ধরনের হ্যান্ডেল করতে শিখতে হয় এবং হেরে যাওয়াটাকেও হ্যান্ডেল করতে শিখতে হয়। এবং এটা দুটোকে মেনে নিয়ে যে জীবন, সেটা আমাদেরকে মাথায় রেখে তারপরে চলতে হবে। একদমই তাই। তা না হলে কিন্তু ঘুরে দাঁড়ানো যায় না। তোমার ঘুরে দাঁড়ানোর গল্পটা আমি একটু জানতে চাই, যে লাইফের এত আপস এন্ড ডাউন গেছে এবং খুব অল্প বয়স থেকে কিন্তু তুমি, আমি বলবো, মেন্টালি অ্যাবিউজড হয়ে এসেছো। তো সেই জায়গা থেকে এই যে ঘুরে দাঁড়ানো, নিজেকে বারবার প্রমাণ করা যে হ্যাঁ আমি এটা করতে পারি, এর জন্য তো তুমি নিজেই বলো যে আমাকে অনেক সময় মানে ডক্টরের কাছে যেতে হয়েছে, আমাকে হ্যাঁ, আমি সাইকিয়াট্রিস্টের কাছে গেছি, আমি রেগুলার থেরাপিস্টের কাছে যাই, সো কাউন্সিলিং নেই, আমি রেগুলার মেডিসিনও খাই, অ্যান্টিডিপ্রেসেন্ট। তো আমাদের অ্যাকচুয়ালি ভালো থাকার জন্য মেন্টাল হেলথকে কতখানি প্রায়োরিটি দেওয়া উচিত, এটা যদি একটু এক্সপ্লেন করতে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। আই থিঙ্ক তোমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য এটা খুব হেল্প করবে। প্রথমত হচ্ছে যে আমাদের যে ধরো মনের অসুখটা হচ্ছে, সেইটা ধরো আমাদের শারীরিক অসুখের মতোই যে একটা অসুখ, এটা প্রথমে মেনে নিতে হবে এবং সেই অসুখটা হলে সেটা প্রথমে হচ্ছে এটাকে আমাদের মানে অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ এই জিনিসটা আমার হয়েছে, দেন আমার এটা নিয়ে কাজ করতে হবে। কাজ করতে হবে কিভাবে? ধরো নিজে চেষ্টা করা যেতে পারে, তুমি রেগুলার এক্সারসাইজ করতে পারো, ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, দেন তুমি নিজেকে ভালো রাখার জন্য নতুন নতুন কাজে ইনভলভ হতে পারো। এরকম করে তুমি তুমি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারো। কিন্তু অনেক সময় কি হয়, আমরা আলটিমেটলি গিয়ে নিজে নিজে ঠিক হতে পারি না। তো তখন আমাদের কিন্তু অবশ্যই প্রফেশনাল হেল্প নিতে হবে, যেটা আমি নিয়েছি, কারণ আমার দরকার হয়েছে, আমি নিয়েছি। এবং আমার একটা সময় পর্যন্ত মেডিসিন খেয়েছি, আবার অফ করেছিলাম, তারপরে আবার আমার একটা সময়ের পর কিন্তু মেডিসিন নিতে হচ্ছে। তো এটা কিন্তু আমি মেনে নিয়েছি। এবং অ্যাকচুয়ালি মানুষ যখন খুব ট্রমাটাইজড হয়ে যায় না, তখন কিন্তু ডিসিশন নেওয়াটা অনেক টাফ হয়ে যায়। তো আমার মনে হয় যে সেই ফেজটা মানে পার করে এসে আবার নিজেকে গুছিয়ে নিতে তোমার একটা সময় লেগেছে। যাই হোক, ঈদের আনন্দ তো, আমি অনেক কঠিন কঠিন কথা শুনছি। না, আমার মনে হয় এখন তুমি একটা ব্রেক নিয়ে নাও। ব্রেকটা নিব, কিন্তু তার আগে একটু ঈদ নিয়ে আমাকে জানাও। সেটা হচ্ছে তোমার ঈদে তো যেহেতু মুভি রিলিজ হচ্ছে, সো প্রচুর পরিমাণে প্রমোশনাল অ্যাক্টিভিটিসে তোমাকে যেতে হচ্ছে, মেয়ের সাথে ঈদের সময়টা কিভাবে কাটাচ্ছ?
মেয়ে আমার সাথে একটু হলে হলে ঘুরছে, দেখছে মার সিনেমা। একবার তো সে আমার সাথে দেখে ফেলেছে কারণ সিনেমা। এর আগের মুভিগুলোতে মার ডিফারেন্ট পারসন হ্যাঁ ছিল, একদম। এবার তো এখন টোটালি এইবার ডিফারেন্ট। এইবার সে খুব খুশি এই সিনেমা দেখে, তার খুব পছন্দ হয়েছে। আর এখন হলে হলে আমার সাথে একটু একটু যায়। আমি যেহেতু ড্রাইভ করি, ও এটা খুব এনজয় করে আমি ড্রাইভ করলে। এন্ড মায়ের পাশের সিটে মায়ের বসে পাশের সিটে বসে সে যায়। আমি বললাম আমার সৌভাগ্য হইলো না কারো পাশে বসে গাড়িতে চড়ার, তোর তো খুব সৌভাগ্য, একদম প্রথম থেকেই মার পাশে বসে বসে। আই থিংক আফটার 18 তোমার এই এক্সপেরিয়েন্সটা হয়ে যাবে। হ্যাঁ। 18 এন্ড 20 এর পরে যে ও ড্রাইভ করবে তুমি বসে আমি থাকবা। পাশে বসবো। হ্যাঁ মানে হয় না যে একটা ছেলে, মানে জীবনে তো এইসব স্বপ্ন ছিল কখনো যে একটা পার্টনার থাকবে, তা সে আমাকে একটু লং ড্রাইভে নিয়ে যাবে, বৃষ্টিতে ভিজবো, সুন্দর সুন্দর কথা হ্যাঁ, বলবে, so এইসব আইসক্রিম মানে কিনে খাওয়াবে। হ্যাঁ, তারপর বৃষ্টিতে ভিজবো, মানে আমার তো বৃষ্টিতে ভেজে একটা অদ্ভুত ফ্যাসিনেশন আনন্দ আছে। আছে, সেটা সময় কিন্তু এখনো যায়নি, বুঝতে পেরেছো? মানে আমার এই মনে সকল হয় না যে এই আবেগটা বা এই ইমোশনটা এখন আর আছে। তারপরও ফ্যান্টাসি গুলোকে ফুলফিল করার জন্য লাইফের অ্যাকচুয়ালি সময় দরকার না, শুধু মানসিকভাবে প্রস্তুত থাকা দরকার। সেই সময়টা তোমার লাইফে আসুক, এই প্রত্যাশা থাকবে সব সময়। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি তোমার কথা মতো। প্রিয় দর্শক, আবারও বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে ফিরে আসছি আমাদের ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদে। সাথী থাকুন বাংলা টিভির। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে ঈদ স্পেশাল আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদে। সাথে রয়েছে আমার আজকের তারা আজমেরি হক বাঁধন, তার কাছে ফিরে যাচ্ছে আড্ডায়। বাঁধন আপু, এবারে তো আসলে ঈদ নিয়ে জানতে চাই, কিন্তু তারপরেও ওই যে থাকে না একটা ছোটবেলার ঈদের আনন্দ আমরা সবাই জানতে চাই, বাট ছোটবেলার ঈদের কোনো দুঃখ আমরা কখনো জানতে চাই না। তোমার এমন কখনো হয়েছে যে ছোটবেলায় একটা ঈদ কোনো কারণে তোমার নষ্ট হয়ে গেছে, সারাদিন খুব মন খারাপ ছিল? একবার আমরা তখন ভোলায় থাকি, আমার বাবার পোস্টিং ভোলাতে। তো আমাদের ই ছিল যে আমরা সবসময় রোজার ঈদ করতে ঢাকায় আসতাম নানু বাসায়, আর কোরবানি ঈদ করতে আমরা গ্রামের বাড়ি যেতাম বিক্রমপুরে দাদু বাড়িতে। তো আব্বুর পোস্টিং ভোলায় ছিল এবং তখন একবার বন্যা হলো। তো এত পানি উঠে গেছে, আমাদের নিচের ফ্লোরটা, আমাদের একটা ডুপ্লেক্স বাসা ছিল, নিচের ফ্লোরটার হাফ ডুবে গেছে। তো মানে এখন পুরোদস্তুর বন্যা একদম। এবং আমার বাবা যেহেতু পানি উন্নয়ন বোর্ডে ছিলেন, তো তাদের স্টেশন লিভ করা মানে নিষেধ ছিল যেহেতু বন্যা সিচুয়েশন। এবং আমরা ঈদের মধ্যে পুরো আটকা পড়েছি, দোতলায় আছি, নিচতলায় সাপ টাপ মানে মাছ টাছ ঘুরে বেড়াচ্ছে, আর আমরা জাস্ট উপরে বসে আছি, সিঁড়ির ওখান থেকে দেখতেছি যে এগুলো মানে নিচে ঘুমানোও যাচ্ছে ঘুরতেছে। না হ্যাঁ, ভয়ে ঠিকঠাক মতো। যে কি হবে। আর আমার বাবার উপর দিয়ে তো পুরো প্রেসার যাচ্ছে, এবং ওইবার আমাদের কোনো ঈদ হয়নি আসলে। তো এটা আমাদের জন্য খুব স্যাড ছিল, খুবই প্যাথেটিক ছিল। হ্যাঁ। ঈদের সময় এমন কি হয়েছে যে তোমার কোনো ভক্ত, ক্রেজি ভক্ত, সে তোমার জন্য গিফট পাঠিয়ে দিয়েছে বাট তুমি জানোই না কে পাঠিয়েছে? না, এরকম হয়নি। আমার ক্রেজি প্রেমিকও নাই, ক্রেজি ভক্তও আচ্ছা, নাই। তুমি তো সাহসী এবং বোল্ড হয়েছো অনেক পরে, একটা সময় না জানো, ছোটবেলায় আমার বাবা সাহসী এবং বোল্ড ছিল। আমার বাবার ভয়ে সবাই তটস্থ থাকতো। আমার একবার আমার এলাকার এক ভাই, আমি নাম বলছি না, কোন বিল্ডিং এ থাকে সেটাও বলছি না, এলাকার ভাই তো। তো সে এরকম ভ্যালেন্টাইন্স ডেতে একটা কেক এবং একটা ফুল পাঠিয়েছে। তো যেই লোক নিয়ে আসছেন সে তো দিয়ে ডেলিভারি দিয়ে চলে যাবে। আমার বাবা তাকে আটকে রেখে পুলিশ খবর দিয়েছে এবং তাকে বলতে বাধ্য করাচ্ছে যে কে এইটা পাঠাইছে, কারণ তাদের যারা ডেলিভারি করছে তাদের শর্ত দেয়া ছিল যে আপনি বলতে পারবেন না যে কে দিচ্ছে। কিন্তু আমার বাবা পুলিশ ডেকে নিয়ে আসছে যে কে পাঠাইছে এটা না বললে পুলিশে দিয়ে দিবে, যেতে দিবে না। তারপরে এরপরে আর আমাকে কেউ ফুল পাঠাবে, কেক পাঠাবে, ওটাই চিন্তা করছিলাম। এরপরে যদি ওই এলাকার কেউ আর পাঠাবে, সো এটা প্রশ্নই ওঠে না। মানে আমার বাবা অনেক প্রোটেক্টিভ ছিল, আমার মাও অনেক প্রোটেক্টিভ ছিল। সো আমি কোনো ছেলেদের সাথে খুব একটা মিশতে পারতাম না, যার জন্য আমার অভিজ্ঞতা কম ছেলেদেরকে নিয়ে, মানে এই জন্য আমি ছেলেদেরকে বুঝি না। তো আমি চাই যে মেয়েরা আসলে অনেক ছেলেদের সাথে মিশে বড় হোক ছোটবেলা থেকে। মানে এটাতে ছেলে বন্ধু থাকলেও ভালো, কারণ তখন ছেলেদেরকে বোঝা যায়। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। ধরো তুমি অনেক ছেলেদেরকে বোঝো না, কিন্তু ছেলেরা কি বাঁধনকে বোঝে? ব্যক্তি বাঁধন কি চায়, কেমন থাকতে চায়, কতটা ভালোবাসা চায়?
এটা তো বাংলাদেশের কোনো ছেলে কোনো মেয়ের কথা বুঝে না। মেয়েদের দায়িত্ব হচ্ছে যে এই যে যে ওরা বুঝে না এটাকে না বুঝার ভান করে বেঁচে থাকা। এটা কিন্তু মেয়েদের দায়িত্ব যে তুমি এমন একটা ভান করবা যে ওরা যে বুঝছে না তুমি এটা বুঝবা না। বুঝি না সে বুঝে হ্যাঁ, না। তুমি জাস্ট অ্যাক্টিং করবা যে তোমাকে ও অনেক ভালোবাসে, তাহলেই তোমার জীবনটা সুখের। কিন্তু তুমি যখনই ওকে বুঝাতে যাবা যে তোমার এই জিনিসটা ঠিক হচ্ছে না বা তোমার এই জিনিসটা ঠিক হচ্ছে, মানে তোমার যখন কোনো মতামত থাকবে, কিছু বলার থাকবে, তখনই তোমাকে আর খুব একটা ভালো লাগবে না। সম্পর্কে টানাপোড়েনটা শুরু হয়ে যায়। জীবনে এমন কোনো স্বপ্ন আছে যেটা তুমি এখনো মানে মিডিয়ার সামনে কখনো প্রকাশ করনি, আজকে বলো? এরকম স্বপ্ন না, এরকম কোনো স্বপ্ন নাই যেটা বলি নাই। আমি জাস্ট এখন আমার স্বপ্ন হচ্ছে যে ভাই আমি আমার মেয়েকে পড়াইতে চাই, একটা ভালো ঠিকঠাক চাকরি করবে, ও ওর লাইফটা সেট হয়ে যাবে। আর আমি ঘুরতে চাই প্রচুর। হ্যাঁ, এইটা আমি করতে চাই, এটা আমি হয়তো বলি নাই। আমার ইচ্ছা হচ্ছে যে যখন আমার মেয়ে সেটেল হয়ে যাবে ট্রাভেলার হতে চাও? তখন আমি ট্রাভেল করব খুব। ওকে। এবং তখন সাথে একটা পার্টনার থাকলে খারাপ হয় না। সৌন্দর্য না একা একা দেখা যায় না। হ্যাঁ। ইন্ডাস্ট্রিতে খুব ভালো বন্ধু তোমার কে? আমার ওই অর্থে কোনো বন্ধু এখানে নাই, বাট কিছু কিছু মানুষ আছেন যাদেরকে আমি খুবই পছন্দ করি এবং যাদের থেকে আমি মাঝে মধ্যে শলা পরামর্শ নিই। তাদেরকে আমি আমার উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছি বিনা পারিশ্রমিকে। তারা আমার উপদেষ্টা, তারা যথেষ্ট ভালো উপদেষ্টা। যখন আমার প্রয়োজন হয় আমি তাদের সাথে ডিসকাস করি। সো এরকম কিছু মানুষ আছে। আচ্ছা, বলিউডের টাবুর সাথে তোমার সম্পর্কটা খুবই ভালো। এই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমাদেরকে একটু বলো যে এখনো কি সেটা সেই আগের মতোই কন্টিনিউ করে যাচ্ছ? ও আমাকে বিভিন্ন কিছুতে উইশ করে, আমাদের মাঝে মধ্যে টেক্সটিং হয়। হ্যাঁ, রেগুলার না, মাঝে মধ্যে টেক্সটিং হয়। হ্যাঁ, মানে আসলে আমরা তো সবাই নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে বিজি। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, সেটা হচ্ছে তোমার মেয়ের পরে পৃথিবীতে যদি প্রিয় কারো নাম আসে সেক্ষেত্রে দ্বিতীয় নামটা কার হবে? আমার বাবা। আঙ্কেল তো অনেক কঠিন ছিল তোমার প্রতি। না, তারপরও সে আমার অনেক পছন্দের মানুষ। বাহ, তুমি কি দেখতে বাবার মতো হয়েছো না মায়ের মতো? দুইজনের সাথে মিল। মিক্সড। হ্যাঁ। বাহ, মেয়েরা কিন্তু এমনই হয় যে বাবা যতই কঠিন হোক না কেন বাবাই ভালো, এবং বাবা বোধহয় আমাদের মেয়েদের জীবনে প্রথম হিরো। হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমার সাথে তার অনেক ডিসএগ্রিমেন্ট আছে, অনেক কিছুতে আমাদের অমিল আছে, অনেক কিছুতে আমাদের পছন্দের জায়গাটা মিল নাই, বাট আমরা জানি যে আমরা দুজনকে অনেক ভালোবাসি। তার মানে কি জানো, আঙ্কেলের মেজাজ আর তোমার মেজাজটা সেম। একদম তাই। আমাকে সবাই বলতো যে আমি আমার বাপের মতো হইছি। সো বাপের মতো ছেলেরা হইলে প্রবলেম না, কিন্তু বাপের মতো মেয়ে যে মেজাজটা পেয়ে গেছে এর জন্য প্রবলেম সব সময় ছিল ছোট থেকে, বুঝছো? ওকে, সো এবারে আমরা চলে যাচ্ছি ট্রু ফলসে। কিছু ছোট ছোট প্রশ্ন থাকবে, তুমি ট্রু অর ফলস উত্তর দেবে। ঈদের সকালে দেরি করে ঘুম থেকে উঠতে ভালো লাগে? না। ওকে, সো ফলস। ফলস। শুটিংয়ের কারণে পরিবারের সঙ্গে ঈদ মিস করেছো বহুবার? ফলস। সিনেমা শুটিংয়ে তুমি বহুবার সংলাপ ভুলে গেছো? ফলস। ওকে, ভালো মেয়ে। ছোটবেলায় ঈদের সালামি জমিয়ে নিজের পছন্দের কিছু কিনতে নাকি শুধু সব টাকা আম্মু নিয়ে নিত? সো স্যাড। তুমি তোমার মেয়েটা নাও? না, আমার মেয়ে পুরো হিসাব করে রাখে এবং সেই খরচ করে। প্ল্যান করে এটা আমি কিনবো। ক্যামেরার সামনে কাদার দৃশ্যে সত্যিকারের কান্না চলে আসে? হ্যাঁ। ঈদের দিনে ডায়েট মেনে চলা কঠিন তোমার জন্য? মানি না, সো এটা ফলস। মানে ট্রু। ট্রু, ওকে। প্রথমবার সিনেমার সেটে গিয়ে নার্ভাস ছিলে? না, সববারই হই। মানে নার্ভাসনেসটা খুব নার্ভাস ছিলাম আমি জীবনে প্রথম যখন লাক্স চ্যানেলে সুপারস্টারের মানে অডিশনে ক্যামেরার সামনে এসেছি। হ্যাঁ। ওকে, ঈদের দিন নতুন সিনেমা দেখতে যাওয়া তোমার পছন্দ না? পছন্দ, এটা ফলস। মানে পছন্দ না মানে হচ্ছে আমার ফলস পছন্দ হবে, রাইট? পছন্দ, ওকে। বেশ কয়েকবার তোমার ফ্যানের কারণে অদ্ভুত পরিস্থিতিতে পড়েছো, এমন কখনো হয়েছে? না, ফলস। ওকে, তুমি শুটিং সেটে সবসময় বেশি টেনশনে থাকো? টেনশনে থাকি, হ্যাঁ। ট্রু, ওকে। সো অলমোস্ট আমরা অনেকগুলো পেয়ে গেছি ট্রু, ফলসের সংখ্যাই কম। চলো এবারে র্যাপিড ফায়ার খেলবো, খুব ঝটপট উত্তর দিব আমরা। ডায়লগ ভুলে গেলে হাসো নাকি রাগ হয়? আমার নিজের উপর খুব রাগ হয়, আমি খুবই মানে ডায়লগ মুখস্থ রাখি, সো সাধারণত আমি ভুলি না। ভুলে গেলে রাগ হয়। একদিনের জন্য পরিচালক হলে কাকে প্রথম কাস্ট করতে?
ডিপেন্ড করে আমি কি সিনেমা বানাচ্ছি, এটা তো বলতে পারছি না। ওকে, ক্যামেরা অন হলে নার্ভাস অর এক্সাইটেড? এক্সাইটেড। একদিনের জন্য সাধারণ মানুষ হলে প্রথম কোন কাজটা করবে? আমি খুবই সাধারণ জীবনযাপন করি, তো আমি সাধারণ আজকে মানুষ। মেট্রোতে চলে এসেছো, হ্যাঁ। এর চেয়ে সাধারণ আর কি কি হতে পারে? তাও আবার এরকম গেটআপ। রাইট, তোমার মুভি চলছে, তুমি প্রমোশনাল অ্যাক্টিভিটিস করছো, বাট মেট্রোতে চলছো। মেট্রোতে বাহ, চলছে। আজকে নিশ্চয়ই অনেকগুলো রিলস হয়েছে। হ্যাঁ। ফ্যানদের সাথে সেলফি তুলতে গেলে লজ্জা লাগে অর লাইক? ভালো লাগে। ভালো লাগে। ওকে, ঈদের দিনে সবচেয়ে বেশি খাবার যেটা খাও সেটা হচ্ছে সেমাই না বিরিয়ানি? সেমাই। তাও লাচ্ছা সেমাই। আচ্ছা, পছন্দ। ঈদের শপিং লাস্ট মোমেন্টেই করো নাকি আগে থেকেই করে ফেলো? আগে থেকে প্ল্যান করে ফেলি, খুব কম করি বাট আগে থেকে প্ল্যান করি। সবচেয়ে বেশি ভালো লাগা ডায়লগ সেটা হচ্ছে অ্যাকশন অর কাট? অ্যাকশন। ওকে, মেকআপ ছাড়া বের হওয়া ওকে অর নট ওকে? ওকে ওকে। পছন্দ। শুটিং এর সময় যদি বৃষ্টি হয় তাহলে কি রোমান্টিক হয়ে যাও নাকি বিরক্ত হও? আমি এনজয় করি, রোমান্টিক হয়ে যাই। হ্যাঁ রোমান্টিক। ইচ্ছে করে কখনো রোমান্টিক নায়িকা হতে যে আমি হ্যাঁ একদম? হ্যাঁ, একটু তো ইচ্ছে করেই। ওগুলো দেখে দেখে বড় হচ্ছি না। হ্যাঁ, আমাদের So, কিন্তু বাস্তবে খুব যখন ইচ্ছে করতে করে। পারি নাই তখন অন স্ক্রিন করলাম। আহ, তখন তোমার নায়ক হিসেবে তুমি কাকে চাও? তো শাহরুখ খান। ও সো সুইট। বলিউডে তো তোমার যাত্রা অলরেডি চলছে, সো এই সুযোগ চলে আসতেই পারে। আসতেই Who পারে। knows, তাই না? আর এখন তো নেটফ্লিক্সে কিন্তু অনেক নতুন নতুন কাজ নিয়ে এক্সপেরিমেন্ট হয়, সো আমরা অপেক্ষায় থাকতেই পারি, এমন কিছু একটা ঘটতেই পারে। আর বাঁধন অন্যরকম একটা ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। তার বোল্ডনেস, তার ব্যক্তিত্ব, এবং সেই সাথে সে যখন বলে তখন কাউকে ছেড়ে কথা বলে না, সবাইকে নিয়েই বলে। তো এই ব্যক্তিত্বটা তো তোমার একদিনে তৈরি হয়নি, দীর্ঘ একটা সময় নিয়ে তৈরি হয়েছে। বর্তমানের বাঁধন যে লাইফ পার্টনার চায়, তারা তো এত বোল্ড বাঁধনকে চায় না নিশ্চয়ই, তারা প্রেমিকা বাঁধনকে চায়। প্রেমিকা বাঁধন আসলে কতটা সফট এবং লাভেবল? আমি খুবই সফট, খুবই লাভেবল, বাট আমাদের এখানে মানে আমার আশেপাশে যেসব ছেলেরা থাকেন তারা খুব একটা আমাকে নেয়ার মতো মেন্টালি প্রিপেয়ার্ড না। সো আরো কিছুদিনের অপেক্ষা, বাট বিয়েটা একা করো না প্লিজ, আমাদেরকে না না, নিয়ে বিয়ে আর নিয়ে এখন করো। করবো কিনা আমি জানি না, বাট হ্যাঁ যদি কখনো করি অবশ্যই। বাট মাঝে মাঝে তো এই যে নিউজ হয়ে যায় যে না না, আমি তো বিয়ে করতে চেয়েছি, চাচ্ছেন বাঁধন। আমি তো চেয়েছি, আমি ছেলে পাচ্ছি না, আমি কই ছেলে খুঁজে পাচ্ছি না। আমি পাত্র চাই। সমানে পাত্র চাই ইন্টারভিউ তো বলে যাচ্ছি, কিন্তু পাত্র তো পাচ্ছি না। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি পাত্রর খোঁজে আছি, বাট আপাতত আপনারা ঈদটাকে এনজয় করতে পারেন বনলতা এক্সপ্রেস এবং চক্র 2 দিয়ে, যেটা ঈদের দিন অলরেডি শুরু হয়ে গেছে বনলতা এক্সপ্রেস দিয়ে, আর চক্র 2 হচ্ছে আইস্ক্রিনে আপনারা দেখবেন ষষ্ঠ দিন। ডোন্ট মিস ইট। সময়টা কি বলা যাবে? এটা তো সিরিজ চলতে থাকবে। চলতে থাকবে? চলতে থাকবে। ওয়াও, সো প্লিজ মানে এটা আইসক্রিনে থেকে যাবে। ওকে, তো 26 তারিখ থেকে যে কোনো সময় যে কোনো ওইটা জাস্ট আমাদের পারচেজ করতে হবে, জাস্ট দেখা যাবে। সো ডোন্ট মিস ইট। এবং বাঁধন আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঈদের এই সময়টা খুবই ব্যস্ত সময় কাটে, পরিবারকে নিয়ে থাকতে হয়, তারপরেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। সো বনলতা এক্সপ্রেস তো আমরা সবাই মিলে একসাথে দেখবো আশা করছি, বাট তোমার জন্য অনেক অনেক শুভকামনা নিজেকে ভেঙে নতুন একটা চরিত্রে পদার্পণ করার জন্য। তোমাকে ধন্যবাদ এবং বাংলা টিভির সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং দর্শক যারা আমাকে দেখছেন তাদের জন্য থাকছে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন তাদের কাছে অনেক কৃতজ্ঞতা, এবং যারা এখনো দেখেননি তারা হলে আসেন, সিনেমাটা দেখেন। ভালো লাগছে না খারাপ লাগছে, কেমন লাগছে আমাদেরকে জানান। ভালো লাগবে আমাদের পাশে থাকেন, বাংলা সিনেমার পাশে থাকেন। ঈদ মোবারক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ঈদ স্পেশাল মেরিল মিল্ক সোপ বার নিবেদিত তারার ঈদের আজকের এপিসোড। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি আবারও ফিরে আসব বাংলা টিভির পর্দায় আপনাদের জন্য আপনাদের প্রিয় তারকার সাথে নিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো তারার সাথে। সে পর্যন্ত সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।